তাহলে আমরা লাস্ট দিন প্রায় সবগুলো অর্গানেলিস নিয়ে কথা বলছিলাম যে অর্গানেলিস গুলো কি কি। একটা অর্গানেলিস আমরা বাকি রাখছিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে মূলত নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট কেন, এখানের মধ্যে সবগুলো মেসেজ থাকে, সবগুলো ইনফরমেশন থাকে। ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, বাকি অংশটার সঙ্গে নিউক্লিয়াসের ডিফারেন্সটা এই জায়গায়, নিউক্লিয়াস সবকিছু ইনফরমেশন রাখে। এখন ইনফরমেশন আসলে কি? যে কোনো কিছু ইনফরমেশন, আমরা যে একটা অর্গানিজম, আমাদের ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? যেমন আমাদের লেজ থাকবে না, আমাদের দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে, এগুলো সব কিন্তু ইনফরমেশন। আমরা কখনো দেখবো না কারো চারটা হাত গজাচ্ছে, আমাদের সব সময় পাঁচটা আঙ্গুল থাকবে। এগুলো সবগুলো এক একটা ইনফরমেশন। আমাদের চামড়ার রং হবে কিরকম, আমাদের চুলের রং কিরকম হবে, টোটাল অর্গানিজমের সবগুলো ইনফরমেশন, আঙ্গুল কয়টা, সবগুলা ইনফরমেশন থাকে এই ডিএনএ বা আরএনএ তে। ইনফরমেশন গুলো কি আকারে থাকে, নাইট্রোজেন বেসের সিকোয়েন্স বা ডিএনএ বা আরএনএ আকারে, এটা আমরা একটু পরে বুঝবো। যাদের ক্ষেত্রে ডিএনএ থাকে তাদের ক্ষেত্রে ডিএনএটাই আলটিমেটলি ইনফরমেশনের সোর্স হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি দেখি ডিএনএ এর এই স্ট্রাকচারটার এই অংশটা, মূলত আমরা যদি দেখি এই সামনের অংশটা, এই নাইট্রোজেন বেজের অংশটুকুই মূলত ইনফরমেশন হিসেবে কাজ করে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা বুঝতে হবে আমাদের কেন এটা ইনফরমেশন হিসেবে কাজ করে। সো ফার্স্ট অফ অল, এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে যেটা ইনফরমেশন হিসেবে কাজ করে। আমাদের বুঝতে হবে নিউক্লিক অ্যাসিডটা কি জিনিস। সো নিউক্লিয়াসের ভিতর নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন নিউক্লিক অ্যাসিড থাকে দুই ধরনের, ডিএনএ বা আরএনএ। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। আরো কিছু ডিফারেন্স থাকে, আমরা সামনে এটা দেখব। কিন্তু বেসিক কিছু ডিফারেন্স, ছোটখাটো কিছু ডিফারেন্স বাদে দুইটাই আসলে জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ থাকলে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ইনফরমেশন, একটা অর্গানিজমের সবগুলো ইনফরমেশন হোল্ড করে ডিএনএ। আর যদি আরএনএ থাকে, আরএনএটা একটা অর্গানিজমের সবগুলো ইনফরমেশন হোল্ড করে। তাহলে এই ডিএনএ বা আরএনএ মূলত কি নিয়ে, এই যে একটা স্মার্ট একটা মলিকিউল, একটা মাস্টার মলিকিউল যেটা সবগুলো ইনফরমেশনকে ধরে রাখতেছে, এই এই জিনিসটা মূলত তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। আমরা যদি নামটা চেক করি আমরা সবকিছু পেয়ে যাব। ফার্স্ট অফ অল, ডি দিয়ে ডিঅক্সি রাইবোজ, আমরা জানি ডিঅক্সি রাইবোজ, আর আর দিয়ে হচ্ছে রাইবোজ সুগার। এটা হচ্ছে একটা সুগার, এবং আমরা জানি সুগার কি, পেন্টোজ সুগার বলা হয় এটাকে। এটার মধ্যে 5টা কার্বন থাকে, এজন্য এটাকে পেন্টোজ সুগার বলা হয়। আর এক্সাক্ট নামটা হচ্ছে রাইবোজ সুগার। আর রাইবোজ সুগার থেকে যদি একটা অক্সিজেন নিয়ে ফেলা হয় ওটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। আমরা ডিটেইলড স্ট্রাকচার একটু পরে দেখবো, ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজ বলতে আমরা কি বুঝতেছি এটা আমরা একটু পরে দেখবো। তাহলে একটা স্ট্রাকচার আমরা দেখলাম। সেকেন্ড স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এখানের মধ্যে সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন বেস। মূলত ফুল নেমটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এন দিয়ে আমরা মনে রাখতে পারি নাইট্রোজেন বেস থাকে, এখানে একটা নাইট্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস কি জিনিস একটু পরে আমরা দেখব। এখানে নাইট্রোজেন বেস থাকে। আর এ দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে একটা অ্যাসিড থাকে। মূলত অ্যাসিডটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, আমরা একটু পরে দেখব কেন ফসফরিক অ্যাসিডটা কি কাজ করে। মূলত অ্যাসিড বলতে ফসফরিক অ্যাসিড থাকে। ওকে, রাইবোজ সুগারও এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই থাকবে, শুধুমাত্র ডিঅক্সি রাইবোজের জায়গায় এখানে রাইবোজ সুগার থাকবে, এজন্য এটাকে আরএনএ বলতেছে। বাকি সবগুলো সেম, নাইট্রোজেন বেস থাকবে, আমরা এনবি দিয়ে লিখে রাখি এখানে। নাইট্রোজেন বেস থাকবে, আর এ দিয়ে অ্যাসিড থাকবে, অবশ্যই অ্যাসিডটা কি ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস দিয়ে যে জিনিসটা ফর্ম হয় ওটাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর তিনটা জিনিস আলটিমেটলি, এই তিনটা জিনিস একত্রে থাকলে ওটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। আমরা একটু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখি নিউক্লিওটাইড নিউক্লিওসাইড বোঝার জন্য। ফার্স্ট অফ অল আমরা এই রাইবোজ সুগারটা নিয়ে কথা বলি। রাইবোজ সুগারটাকে বলা হয় পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার অর্থ হলো 5 কার্বনের সুগার, এখানের মধ্যে 5টা কার্বন থাকবে। এবং আমরা এই কার্বোহাইড্রেট নিয়ে ডিটেলস কথা বলছি যে 5 কার্বনের সুগারটা কিরকম হতে পারে বা না হতে পারে, এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলছি, কার্বোহাইড্রেটের ভিডিওটা দেখে আসতে পারো। বা আমরা এখানে তাও একটু সংক্ষেপে বলে নিই যে সুগার সবসময় হয় সুগারের দুইটা শর্ত। একটা হচ্ছে সুগার হচ্ছে অবশ্যই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বনের হাইড্রেট, অর্থাৎ কার্বনের সঙ্গে এই এই জিনিসটা থাকা লাগবে, সি ও এইচ আর এইচ থাকা লাগবে। এখন এই জিনিসটা দুই ভাবে থাকতে পারে, কার্বনের সঙ্গে অক্সিজেন বা হাইড্রোজেন দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে অ্যালডিহাইড আকারে, এটাকে বলা হয় অ্যালডিহাইড। আমরা ক্লাস 9-10 এর এই কনসেপ্টটা পড়ে আসছি অর্গানিক কেমিস্ট্রিতে, যে কোনো কিছুর সঙ্গে যখন CH3 সি ডাবল বন্ড ও এইচ থাকে, এই এই যে অর্গানিক সাবস্টেন্সটা এটাকে বলা হয় অ্যালডিহাইড। এই আকারে ও আর এইচ থাকতে পারে কার্বনের সাথে, বা আরেকটা আকারে থাকতে পারে, ওটাকে বলা হয়
সি এর এক হাতে যদি OH থাকে আর এক হাতে যদি H থাকে, তখন এই OH গ্রুপটা থাকলে এটাকে বলা হয় অ্যালকোহল। আমাদের মাথায় রাখা লাগবে কার্বোহাইড্রেট মানে হলো অ্যালডিহাইড এবং অ্যালকোহল কার্বনের সঙ্গে যদি থাকে, আলটিমেটলি এই প্রোডাক্টটাকে বলা হয় কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা পেন্টোজ সুগার, সবগুলো আলটিমেটলি এই স্ট্রাকচারটা ফলো করবে। এখন আমরা জানি অ্যালডিহাইড সবসময় প্রথম কার্বনটাতে থাকে। তাহলে আমরা এবার পেন্টোজ সুগার 5টা কার্বন এখানে লিখে ফেলি। আমরা ফার্স্ট স্ট্রাকচারটা দেখি কিভাবে আমরা স্ট্রাকচারটা পাবো। তো ফার্স্ট স্ট্রাকচারটা যদি দেখি 5টা কার্বন আমরা লিখে ফেলবো, 5টা কার্বন লিখে ফেলি। এবং আমরা জানি অ্যালডিহাইড মূলকটা কিরকম হবে, এরকম হবে, সি ডাবল বন্ড ও আরেকটা এইচ আসবে, অ্যালডিহাইড মূলক হবে এরকম। ওকে, আমরা এটা লিখে ফেলি, সি ডাবল বন্ড ও আরেকটা এইচ আসবে। আর বাকি সব হাতে আমরা যদি এই অ্যালকোহল গ্রুপটা বসায় দেই, এক হাতে OH আর এক হাতে H, আমরা যদি এরকম অ্যালকোহল গ্রুপটা বসায় দেই, তাহলে আমরা যেটা পাচ্ছি ওটা একটা 5 কার্বনের, আমরা জানি অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালকোহল গ্রুপ আছে, এটাকে বলা হচ্ছে সুগার। আর তাই 5 কার্বন, এজন্য এটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার, অর্থাৎ 5টা কার্বন আছে। আর পেন্টোজ সুগার আর এক্সাক্ট এই জিনিসটার নাম দেওয়া হয়েছে রাইবোজ সুগার। আচ্ছা, আমরা বুঝতে পারলাম রাইবোজ সুগারটা কি। এখন রাইবোজ সুগারটা আমরা স্ট্রাকচারটা যখন দেখি, আমরা স্ট্রাকচারটা একটু যদি দেখে আসি, স্ট্রাকচারটা অনেকটা দেখা যাচ্ছে এরকম একটা আহ পেন্টাগনের মতো, 5টা বাহু মিলে একটা যদি জিওমেট্রিক্যাল শেপ দেখি পেন্টাগনের মতো এই স্ট্রাকচারটা। আমাদের বুঝতে হবে এই স্ট্রাকচারটা কিভাবে আসতেছে, আমরা একটু দেখে আসি কিভাবে এই একটা চেইন লাইক স্ট্রাকচার থেকে আমরা কিভাবে ওরকম একটা রিং লাইক স্ট্রাকচার পাচ্ছিলাম যেটা পেন্টাগনের মতো দেখতে। সো ফার্স্ট অফ অল আমরা এই স্ট্রাকচারটা বুঝলাম কিভাবে এটাকে আমরা অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মাধ্যমে একটা পেন্টোজ সুগার দাঁড় করালাম। এবার আমরা রিং ফরমেশনটা দেখব। তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে পাবো, এখানের মধ্যে আমরা দেখি এই একটা প্রথম কার্বনটা নিয়ে আমরা কাজ করব, আর সেকেন্ড লাস্ট কার্বনটা অর্থাৎ ফোর্থ কার্বনটা নিয়ে আমরা কাজ করব। সো ফার্স্ট আর ফোর্থ কার্বনের নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা দেখতে পাই যে কার্বনের সাথে অক্সিজেন আছে, এখানে কার্বনের সাথে অক্সিজেন, সাথে হাইড্রোজেন আছে। এখন এখানের মধ্যে আমরা যদি দেখি অক্সিজেনের অ্যাটমিক লেভেলে, যদি আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনটাকে দেখি বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডকে দেখি, এরা সবাই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। সো কোভ্যালেন্ট বন্ড যখন তৈরি করে, আমরা যদি দেখি অক্সিজেনের লাস্ট শেলে থাকে 6টা ইলেকট্রন, অক্সিজেনের লাস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে। এবং এ যখন কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়, কার্বনের লাস্ট শেলে থাকে 4টা ইলেকট্রন। তাহলে কার্বনের লাস্ট শেলে এরা সবাই অক্টেট ফর্ম করতে চায়, অষ্টক ফর্ম করতে চায়। তাহলে অষ্টক ফর্ম করতে চাইলে কার্বনের 4টা ইলেকট্রন, অক্সিজেনের 4টা ইলেকট্রন একসাথে চলে আসে। আবার এখানে আমরা দেখতে পেলাম এখানে যে এই যে শেয়ার্ড যে ইলেকট্রনটা আছে, অষ্টক ফরমেশনের জন্য যে শেয়ার্ড ইলেকট্রনটা আছে, এই শেয়ার্ড ইলেকট্রন গুলা অক্সিজেনও নিজের কাছে টানতে চায় আর কার্বনও নিজের কাছে টানতে চায়। দেখা যায় কার্বনের কাছে যে ইলেকট্রন গুলো, যে সেন্টারের মধ্যে, কার্বনের সেন্টারে প্রোটন আছে 6টা, অন্যদিকে অক্সিজেনের সেন্টারে প্রোটন আছে 8টা। তাই ফাইনালি এই যে একটা টাগ অফ ওয়ার চলতে থাকে, নিজেদের মধ্যে টানাটানি চলতে থাকে, এই টানাটানির মধ্যে অক্সিজেন জিতে যায় এবং ইলেকট্রনটাকে নিজের কাছে নিয়ে নিতে পারে। সো ফাইনালি আমরা দেখতে পাই এই এই জিনিসটা হয় কি, কার্বন পজিটিভ হয়ে যায় এবং অক্সিজেন নেগেটিভ হয়ে যায়। সো অক্সিজেন নেগেটিভ হয়ে গেল, কার্বন হয়ে গেল পজিটিভ, কারণ কি ইলেকট্রনটা আলটিমেটলি অক্সিজেন টেনে নিতে পারছে। সো আমরা এখানে দেখতে পেলাম এবং হাত একটা এরকম ফাঁকা হয়ে গেল, হাতটা ফাঁকা হয়ে গেল। ওকে, এরপর কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে গেল, কারণ একটা ডাবল বন্ড ভাঙছি আমরা, দুইজনের দুইটা হাত ফাঁকা হলো। ঠিক সেম জিনিসটা এখানে হয়, এখানে সেম জিনিসটা হওয়ার ফলে আমরা বলতে পারি এখানে হয় অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এক্স্যাক্টলি সেম জিনিসটা আবার হয়। অক্সিজেন চাই হাইড্রোজেনের সাথে যে শেয়ার্ড ইলেকট্রনটা আছে, ওই শেয়ার্ড ইলেকট্রন দুইটা নিজের কাছে টানতে। যেখানে অক্সিজেন 8টা প্রোটন দিয়ে টানতেছে, ওখানে হাইড্রোজেন একটা প্রোটন দিয়ে টানে। সো এই নেগেটিভ, এই ইলেকট্রন গুলো অক্সিজেনের কাছে বেশি চলে যায়। সো ফাইনালি আমরা যেটা দেখতে পাই যে অক্সিজেন হয় নেগেটিভ এবং হাইড্রোজেন হয় পজিটিভ। সো হাইড্রোজেনকে আমরা পজিটিভ দিই, অক্সিজেনকে নেগেটিভ দিই। সো এই হাইড্রোজেনটা পজিটিভ হয় এবং ওখানে একটা নেগেটিভ অক্সিজেন আছে। এরা যখন একে অপরের কাছাকাছি আসে, আমরা যদি দেখি এই হাইড্রোজেনটা ওই অক্সিজেনের কাছে, প্রথম অক্সিজেনটার কাছে চলে যেতে থাকে। সো এই হাইড্রোজেনটা প্রথম অক্সিজেনের কাছে গেল, আমরা এভাবে করে লিংক করে দিলাম, প্রথম অক্সিজেনের কাছে গেল। এবং ফাইনালি আমরা যে প্রোডাক্টটা পাই, এটা হচ্ছে এই এখানে একটা OH ক্রিয়েট হয়, এখানে একটা OH ক্রিয়েট হয়। সো আলটিমেটলি এই যে হাইড্রোজেনটা, সে কিন্তু ওখানে শিফট করলো অলরেডি। তাহলে আমরা বলতে পারি এই হাইড্রোজেনটা শিফট করে ফেললো। কিন্তু এই হাইড্রোজেনটার পিছু পিছু এই অক্সিজেনটাও চলে যায়, এখানে যে অক্সিজেনটা ছিল সেও পিছু পিছু যেতে থাকে
এবং মাঝ পথে গিয়ে যেহেতু তাকে দুই দিক থেকেই টানতেছে, এদিকে পজিটিভ একটা কার্বন টানতেছে, ওদিকে পজিটিভ হাইড্রোজেন টানতেছে, দুইজনের মাঝামাঝি গিয়ে এই অক্সিজেনটা থেমে যায়। তাহলে এই দুইজনের মাঝামাঝি গিয়ে যে অক্সিজেনটা থামলো, এই স্ট্রাকচারটাই আমরা দেখব কিভাবে আলটিমেটলি পেন্টাগন ফর্ম করে। সো আমরা সবগুলা এইচ বাদ দিয়ে দিই, সবগুলো এইচ বাদ দিয়ে কার্বন গুলাকে একটা একটা পয়েন্ট দিয়ে যদি আমরা ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাবো জিনিসটা অনেকটা এরকম। এই এখানের মধ্যে অক্সিজেনের সাথে অ্যাটাচ হলো, ওকে, এরকম একটা স্ট্রাকচার পেলাম, যেখানের মধ্যে 5টা কার্বন আছে। ফার্স্ট কার্বন, ওকে, ফার্স্ট কার্বন, আর এটা কি ছিল, ফোর্থ কার্বন। আমরা দেখতে এইখান থেকে যদি তাকাই, ফার্স্ট কার্বন এবং ফোর্থ কার্বন একে অপরের সঙ্গে অ্যাটাচড হয়। তাহলে এরপর সেকেন্ড কার্বন, আমরা এইচ সবগুলো বাদ দিছি, এইচ চাইলে লিখতে পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই, এইচ গুলো না লিখে আমরা প্রমাণ করতেছি। এবং ফাইনালি আমরা যদি দেখি ফিফথ কার্বন বা লাস্ট কার্বনটা রিং এর বাইরে একটা লেজ হিসেবে বাইরে থাকে, রিং এর বাইরে লেজ হিসেবে বাইরে থাকে। এবং এই স্ট্রাকচারটাকে যদি আমি আরেকটু সুন্দর করে আঁকি, তাহলে আমরা দেখি ও এর সাথে, এই ওটার সাথে ফার্স্ট কার্বন আর ফিফথ কার্বন অ্যাটাচ থাকে, সরি ফোর্থ কার্বন, সেকেন্ড লাস্ট কার্বন, তারপর সেকেন্ড কার্বন, তারপর থার্ড কার্বন, তারপর ফোর্থ কার্বন। এবং আমরা জানি, বারবারই বলতেছি, যে ফিফথ কার্বনটা সবসময় লেজ আকারে বাইরে থাকে, রিং এর ভিতর থাকে না, সবসময় লাস্ট কার্বনটা লেজ আকারে বাইরে থাকে। তাহলে আমরা বুঝলাম এই স্ট্রাকচারটা কিভাবে আসলো। এবং আমরা এখানের মধ্যে ওএইচ গুলা বসাই দিতে পারি। আমরা জানি প্রত্যেকটা হাতে কিরকম থাকবে, এখানে একটা এইচ থাকবে, এখানে একটা ওএইচ থাকবে, এখানে একটা এইচ থাকবে, এখানে একটা ওএইচ থাকবে, এখানে একটা এইচ থাকবে, এখানে একটা ওএইচ থাকবে, সিম্পল। কিন্তু আমরা যদি একদম লাস্ট কার্বনটাতে দেখি, সেকেন্ড লাস্ট কার্বন, ফোর্থ কার্বনটাতে আমরা দেখি শুধুমাত্র একটা এইচ থাকবে, কারণ কি এখানে ওএইচটা নাই, ও এখানে আছে। এবং লাস্ট কার্বনটাতে যদি আমরা দেখি, এখানের মধ্যে এইচ, এইচ ও এইচ, অর্থাৎ দুইটা এইচ একটা ও এইচ আছে। সো আমরা এখানে লিখে দিতে পারি এইচ এইচ ও এইচ, এভাবে থাকবে। সো ফাইনালি আমরা এই স্ট্রাকচারটা পাই। এবার আমরা একটু দেখি এই স্ট্রাকচারটা পাইলাম কিনা। আমরা রাইবোজ সুগারের স্ট্রাকচারটা, হ্যাঁ, আমরা দেখতেছি কি এখানের মধ্যে প্রত্যেকটাতে এইচ গুলা আর লেখা হয় না আর কি। আমরা জানি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বেনজিনের রিং আমরা এইভাবে দেখাই, এখানে শুধুমাত্র আমাদের মনে রাখা লাগবে প্রত্যেকটা এজ কে আমরা কার্বন ধরি, এইচ গুলাকে আর লেখা হয় না। তাই আমরা এখানে দেখতেছি ওএইচ গুলা নিচে এভাবে লিখছে, এবং এটা ফিফথ কার্বন এভাবে লেজ আকারে বের হয়ে আসে। এটা ছিল ফার্স্ট স্ট্রাকচার। এখন সবগুলো স্ট্রাকচার থেকে এই যে রাইবোজ সুগার, এটাকে রাইবোজ সুগার বলতেছি, এই রাইবোজ সুগারের ফার্স্ট কার্বনটার সঙ্গে, ফার্স্ট কার্বন এটা আমরা জানি, এটার সঙ্গে নাইট্রোজেন বেজ অ্যাটাচ হয়। নাইট্রোজেন বেজ কি জিনিস একটু পরে আমরা দেখতেছি। এখানের মধ্যে দুই ধরনের সুগারের কথা আমরা বলতেছিলাম ডিএনএ আরএনএ তে, একটাকে বলতেছিলাম রাইবোজ সুগার, আর একটাকে বলতেছিলাম ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ সুগারটাকে বলতেছিলাম ডিঅক্সি রাইবোজ সুগার। সো আমাদের বুঝতেই নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা অক্সিজেন বের হয়ে যাবে, ডিঅক্সি। তাহলে একটা অক্সিজেন যদি বের করে দিই, এই সেকেন্ড কার্বনটা, এটা সেকেন্ড কার্বন, এই সেকেন্ড কার্বন থেকে যদি একটা অক্সিজেন বের করে দিই, এই স্ট্রাকচারটাকে তখন হয়ে যাচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এটা কোথায় থাকে, ডিএনএ তে থাকে। সো আমরা বুঝতে পারলাম রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মূলত একটাই ডিফারেন্স, যে সেকেন্ড কার্বন যেটা, ওখান থেকে একটা অক্সিজেন বের করে দিতে হয়। আর আমরা যদি দেখি এখানে ফিফথ কার্বন যেটা, ফিফথ কার্বনের সঙ্গে ফসফেট গুলো অ্যাটাচ থাকে, ফিফথ কার্বনের সঙ্গে ফসফেট গুলো অ্যাটাচ থাকে। আমরা যে দেখি যে থার্ড যে কম্পোনেন্ট অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এইখানের মধ্যে ফিফথ কার্বনে এটা অ্যাটাচ থাকে। আমরা যদি এখান থেকে একটু করে দেখতে চাই, তাহলে আমাদের আরেকটু ইজি হবে। আমরা এখানে 3টা ফসফেট লিখে ফেলি। সো ফসফেট গুলো মূলত এখানের সঙ্গে কিভাবে অ্যাটাচ থাকে, আমরা যদি ফসফরিক অ্যাসিডটা দেখি, H3PO4, H3PO4, তাহলে H3PO4 আমাদের এই H3PO4 টাকে যদি আমরা লিখতে চাই, এভাবে লিখতে পারবো, P ডাবল বন্ড O আর 3টা OH। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে H3PO4 হয়ে গেল। এটা হচ্ছে মলিকিউলার স্ট্রাকচার। তাহলে এই মলিকিউলার স্ট্রাকচারটা যদি আমরা লিখে ফেলি এরকম করে, P ডাবল বন্ড O, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, ওকে। এভাবে এখান থেকে পানি বের হয়ে যায়, এবং পানি বের হওয়ার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানের মধ্যে আমরা জানি পানি বের হয়ে যাওয়ার ফলে কি হলো, এই ওটা দিয়ে এর সাথে অ্যাটাচড হয়ে গেল। তাহলে এইটাকে আমরা যদি কার্বন ধরি, এটা কি CH2 এর সঙ্গে এটা অ্যাটাচ হলো। পরে আরেকটা যদি ফসফরিক অ্যাসিড আসে, সেও এক্স্যাক্টলি সেম কাজটাই করবে, এখান থেকে পানিটাকে বের করে নিয়ে যাবে, আলটিমেটলি ও দিয়ে এটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, একটা ও বাকি থাকবে, এবং ও দিয়ে এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক তেমনি পরের ফসফরিক অ্যাসিডটাও এক্স্যাক্টলি সেম কাজটাই করবে। এবং আমরা যদি দেখি এভাবে 3টা ফসফরিক অ্যাসিড কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, ফিফথ কার্বনের সাথে।
এটা ফিফথ কার্বনের সঙ্গে 3টা ফসফরিক অ্যাসিড এক ও এর 2 হাত দিয়ে অ্যাটাচ আছে। এবং লাস্টলি ফার্স্ট কার্বনে কি অ্যাটাচ হয়? নাইট্রোজেন বেজ। আমরা যদি 4টা নাইট্রোজেন বেজ দেখি তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে 4টা নাইট্রোজেন বেজ মূলত কিভাবে থাকে। সো আমরা নাইট্রোজেন বেজ গুলো এখানে একটু দেখে আসি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। সো নাইট্রোজেন বেজ আমরা জানি নাইট্রোজেন বেজ 1 নম্বর কার্বনটাতে অ্যাটাচড হবে। নাইট্রোজেন বেজ 1 নম্বর কার্বনটাতে অ্যাটাচ হবে। সো নাইট্রোজেন বেজ গুলো মূলত 5টা আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এবং আমরা যদি দেখি 5টাকে আমরা 2 ভাগে ভাগ করছি, পিউরিন এবং পাইরিমিডিন। এবং পিউরিনটা যদি আমরা দেখি, পিউরিনটা হলো 2টা চেম্বার। পিউরিনের মধ্যে আমরা দেখতেছি 2টা চেম্বার। অন্যদিকে পাইরিমিডিন গুলাতে একটা চেম্বার, শুধুমাত্র একটা আমরা দেখতে পাচ্ছি, একটা রিং। 2টা রিং থাকলে পিউরিন, একটা রিং থাকলে পাইরিমিডিন। এবং আমরা যদি দেখি এই নাইট্রোজেন বেস গুলার মধ্যে ইউরাসিলটা শুধুমাত্র আরএনএ তে থাকে, আর বাকি থায়ামিনটা থাকে শুধুমাত্র ডিএনএ তে। বাকি 3টা কমন, বাকি সবগুলো 3টা কমন। এবং এই 3টা সাধারণত কোথায় থাকে? 2টাতেই পাওয়া যায়। এবং আমরা যদি দেখি অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে যদি আমরা একটা যোগসূত্র বের করার চেষ্টা করি, আমাদের মনে রাখা লাগবে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই 3জনের মধ্যে একটা বন্ধন হয়, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। আমরা যদি দেখি অক্সিজেনেরও একটা তারা, অক্সিজেনও হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা টেনে নিতে চায়, নাইট্রোজেনও হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা টেনে নিতে চায়। কারণ কি? নাইট্রোজেনের লাস্ট শেলে আছে 5টা, আর অক্সিজেনের লাস্ট শেলে আছে 6টা ইলেকট্রন। এও চায় অক্টেট ফুলফিল করতে, এও চায় অক্টেট ফুলফিল করতে, তাই এদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হয়। এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। আমরা কেমিস্ট্রি পড়ার সময় এগুলো আরো ক্লিয়ার হবে। সো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেই এজ গুলাতে আছে, ওদেরকে বলা হচ্ছে কি, ওরাই হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। আমরা যদি দেখি অ্যাডেনিনের ক্ষেত্রে, আমরা এজ পাবো 2টা, শুধুমাত্র 2টা। অন্যদিকে গুয়ানিনের ক্ষেত্রে আমরা এজ পাবো 3টা। আমরা যদি এই এজটার দিকে তাকাই, অর্থাৎ ফাইনালি যে অংশটা আছে এটার দিকে তাকাই, এই অংশে, তাহলে দেখতে পাবো এখানে একটা নাইট্রোজেন বন্ড, এখানে, ওখানে একটা অক্সিজেন, এখানে একটা নাইট্রোজেন, মোটামুটি 3টা আছে যারা অ্যাটাচ হতে পারে সাইডের সঙ্গে। অন্যদিকে সাইটোসিনও যদি দেখি, সাইটোসিনেরও এক সাইডে 3টা আছে। তাই আমরা মনে রাখবো, যখন জি আর সি কাছাকাছি আসে, তখন আমরা বলতে পারি যে জি আর সি যখন কাছাকাছি আসে, তখন এদের মধ্যে 3টা বন্ড তৈরি হয়, 3টা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। কারণ কি? এরা যখনই কাছাকাছি থাকে তখন 3টা খোলা নাইট্রোজেন আছে, এবং এদের এজ গুলা কাছাকাছি আসলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। অন্যদিকে আমরা যদি থায়ামিন এবং অ্যাডেনিন দেখি, এদের মধ্যে শুধুমাত্র 2টা এজ আছে, 2টা এজ বাকি আছে। ফর এক্সাম্পল, অ্যাডেনিনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানের মধ্যে এজ, যদিও এখানে এখানে নাইট্রোজেন 3টা এজ আমরা ধরতে পারি, কিন্তু আলটিমেটলি এই অংশটা যদি মুখোমুখি হতে পারে শুধুমাত্র এই অংশটা, এবং এই অংশটাতে কয়টা নাইট্রোজেন আছে? একটা, 2টা। অন্যদিকে সাইটোসিনে আমরা যদি দেখি, এখানের মধ্যে যদিও আমরা দেখতেছি 3টা আছে, কিন্তু এ যখন এটার কাছাকাছি আসবে তখন শুধুমাত্র এই নাইট্রোজেন এবং এই অক্সিজেন, এরা এর সাথে মুখোমুখি আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে। কারণ কি? তাদের এজে আমরা যদি এক কর্নারে দেখি, তাহলে এদের শুধুমাত্র কি আছে? 2টা পার্ট আছে যারা একে অপরের সঙ্গে অ্যাটাচ হতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে এগুলো নাইট্রোজেন বেস, কিভাবে আমার কাছাকাছি আসলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। আমরা এগুলো আরেকটু পরে ভালো মতো খেয়াল করব। মূলত এই ধরনের নাইট্রোজেন বেস গুলা এই ফিফথ কার্বন গুলাতে অ্যাটাচ থাকে, এবং ফিফথ কার্বনে অ্যাটাচ থাকলে এগুলোর নাম হয় ওটার উপর ভিত্তি করে। এবং ইউরাসিল একটা এক্সেপশন এখানের মধ্যে, এটা কখনো ডিএনএ তে থাকে না, আরএনএ তে থাকে। আমরা যদি থায়ামিন আর ইউরাসিলের মধ্যে মিলায়ে দেখি, সবগুলো এক্স্যাক্টলি সেম টু সেম, একদম পুরাটাই সেম টু সেম। শুধুমাত্র একটাই ডিফারেন্স, এখানের মধ্যে এইচ এর জায়গায় এখানে আছে CH3। বাকি সব স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম টু সেম। তাহলে আমরা বলতে পারি CH3 একটা এক্সট্রা থাকে থায়ামিনে। আর যেটা এক্সট্রা থাকে CH3, এটা এক্সট্রা এখানে, তার মানে এই কম্পাউন্ডটার সঙ্গে লাগাতে হয়, এক্সট্রা অ্যাটাচ করতে হয়, এটা এক্সট্রা একটা কাজ। তাই ডিএনএটা আমরা জানি এটা হচ্ছে যুগ যুগ ধরে সেম থেকে থাকে। আমার কাছে যেটা আছে, আমার পিতার কাছেও সেই ডিএনএ ছিল, আমরা জানি মিওসিসের মাধ্যমে আমরা কিভাবে পাই। এবং আমার পিতার কাছে যেটা আছে, হাজার হাজার বছর আগে পিতার 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 পিতা থেকে যেটা আসছে, ওই ডিএনএটা কিন্তু রয়েই গেছে। ডিএনএ কখনো নিউক্লিয়াস থেকে বের হয় না। এখানের মধ্যে এটা ডিএনএ কে বলা হয় ফিক্সড মলিকিউল। ডিএনএ ওখানে থেকেই যায়। তো ফিক্সড মলিকিউল যেটা, ওটা সাধারণত একটু স্ট্রং হওয়া চাই, ওটা একটু স্টেবল হওয়া চাই। এজন্য ডিএনএ এর ক্ষেত্রে থাইমিনটা থাকে, যেটা তৈরি করতেও কষ্ট এবং যেটা স্টেবল, যেটা কখনো বের হয় না।
অন্যদিকে আমরা ইউরাসিল যেটা দেখি ওটা হচ্ছে আরএনএ। আরএনএ অতটা স্টেবল হতে হয় না, এটা হচ্ছে টেম্পোরারি মলিকিউল। আমরা দেখবো যত টেম্পোরারি মলিকিউল আছে সব জায়গায় ইউরাসিল পাওয়া যাবে। কারণ কি, এটা এখানে সিএস3 লাগানোর জন্য যে এক্সট্রা সময়টা ওটা সে নেয় নাই, সে টেম্পোরারি মলিকিউল, সে তাড়াতাড়ি করে চলে আসছে। তাই ইউরাসিল সব টেম্পোরারি জায়গায় পাওয়া যাবে, পার্মানেন্ট ডিএনএ এর মতো কোনোখানে ইউরাসিল পাওয়া যাবে না। তাহলে আমরা নাইট্রোজেন বেস গুলা চিনলাম, এবং নাইট্রোজেন বেস গুলা মিলে এই যে আমরা যদি দেখি এটা এখানে অ্যাডেনিন যুক্ত হলে এটাকে বলা হবে অ্যাডেনোসিন। এখানে কি অ্যাডেনিনের সঙ্গে সুগার যুক্ত হলে এটাকে বলা হয় অ্যাডেনোসিন। নর্মালি নাইট্রোজেন বেস গুলোর নাম কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু যখন অ্যাডেনিনের সঙ্গে সুগারটা অ্যাড হয় এটাকে বলা হয় অ্যাডেনোসিন। তাহলে গুয়ানিনের সঙ্গে যখন সুগার অ্যাড হয়, গুয়ানিনের সঙ্গে সুগার অ্যাড হয়েছে, তাহলে এটাকে কি বলা হবে, গুয়ানোসিন। আচ্ছা, যদি থায়ামিনের সঙ্গে থাইমোসিন, এভাবে নামকরণটা হয়। এবং আমরা যদি দেখি এই যে নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেস আমরা যদি এই স্ট্রাকচার থেকে দেখি, এই যে নাইট্রোজেন বেস আর সুগার মিলে যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আমরা নামটা থেকে মনে রাখতে পারি, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের নামটার মধ্যে যদি দেখি, আমি বড় হাতে লিখলাম কিছু অংশ, নিউক্লিওসাইডের এন আছে আর একটা কি আছে, এস আছে। অর্থাৎ কি, নাইট্রোজেন বেস এবং সুগার মিলে যে স্ট্রাকচারটা ফর্ম হয় একে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফিফথ কার্বনে ফসফরিক অ্যাসিড গ্রুপটা আসে তখন এটাকে বলা হবে নিউক্লিওটাইড। কারণ কি, তিনটা জিনিস আসলে ওটাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে আমরা বুঝলাম নিউক্লিওটাইড কি। টাইডের ক্ষেত্রে একটা টি আছে, এখান দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে তাই তিনটা জিনিস থাকবে। অ্যাড কি হবে, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিডটা অ্যাড হবে। তাহলে আমরা এই নিউক্লিওটাইডটাকে যখন একটার পর একটা নিউক্লিওটাইড একে অপরের সঙ্গে অ্যাটাচ হতে থাকে এটাকে বলা হয় ডিএনএ বা পলিনিউক্লিওটাইড। আর এটাই হচ্ছে মূলত ডিএনএ। আমরা যদি দেখি একটার পর একটা নিউক্লিওটাইড এভাবে একটার পর একটা অ্যাটাচ হওয়ার পরে যে স্ট্রাকচারটা ফর্ম করে ওটাকে বলা হয় ডিএনএ বা আরএনএ। ডিএনএ আরএনএ প্রতিটাই হচ্ছে পলিনিউক্লিওটাইড। এই স্ট্রাকচারটাকে যদি আমি ভেঙে দেখাই, জিনিসটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা রাইবোজ সুগার এরকম 5 কার্বনের, এবং রাইবোজ সুগারের এটা হচ্ছে প্রথম কার্বন, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে ফোর্থ কার্বন, এটা ফিফথ কার্বন, এবং ফিফথ কার্বনের সঙ্গে অবশ্যই 3টা ফসফেট থাকবে। আমি 3টা ফসফেট শুধুমাত্র পি দিয়ে দেখালাম, কিন্তু আসলে আসল স্ট্রাকচারটা আরেকটু বড়। তাহলে এরকম 3টা পি দিয়ে দেখালাম। ওকে, এখন আমাদের বুঝতে হবে একটা নিউক্লিওটাইড এটা। এখন আরেকটা নিউক্লিওটাইডের 1 নম্বর কার্বনে আমি ধরলাম অ্যাডেনিনটা লিখলাম, এখানের মধ্যে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন। আমি ডিটেইল স্ট্রাকচার লিখলাম না, শুধুমাত্র এ লিখলাম। তারপর এই নিউক্লিওটাইডের সঙ্গে আমরা আরেকটা নিউক্লিওটাইড আনলাম, এখানের মধ্যে আরেকটা নিউক্লিওটাইড আনলাম। এটা, এই নিউক্লিওটাইডটা আমি ধরলাম গুয়ানিন, গুয়ানিনের নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে ডাকা হয় এটিপি নামে, অ্যাডেনিন, অ্যাডেনিন আর সুগার মিলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। 3টা ফসফেট আছে, এটাকে বলা হয় এটিপি। আমরা জানি আমরা খাবারের সাথে এটিপি পাই, এবং এটিপি যেভাবে পাই জিটিপিও এইভাবে আসে, গুয়ানিন ট্রাইফসফেট এভাবে আসে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাইফসফেট আছে, কিন্তু আমরা জানি আমাদের নিউক্লিওটাইড স্ট্রাকচারের জন্য 3টা ফসফেট দরকার নেই, একটা ফসফেটই এনাফ। আমরা ডিএনএ এর ক্ষেত্রে জানি একটা ফসফেটই এনাফ। তাহলে বাকি 2টা ফসফেট আমাদের মনে রাখা লাগবে, এরা বের হয়ে যায়, বাকি 2টা ফসফেট বের হয়ে যায়। এবং আমরা জানি যখনই এটিপি, জিটিপি, সিটিপি এরা ভাঙে, কোনো স্ট্রাকচার ভাঙে, এদেরকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এরা ভাঙার মাধ্যমে প্রচুর এনার্জি তৈরি হয়, এরা ভেঙে গেলে প্রচুর এনার্জি তৈরি হয়। এই এনার্জিটা দিয়ে মূলত এদের মধ্যে অ্যাটাচমেন্টটা হয়। এই যে এখানের মধ্যে যে ফসফেট 3টা ছিল, এই ফসফেট আমরা যদি এভাবে লিখি এরকম করে ছিল মূলত। এখানে একটা আমরা এইভাবে করে দেখাই তাহলে ইজি হবে। আমরা যদি ডিটেইল স্ট্রাকচারটা আরেকবার দেখি, আমাদের 2টা ফসফেট বের হয়ে গেল। তারপর এখানের মধ্যে আমরা যদি এভাবে দেখি, এখানের মধ্যে 2টা OH ছিল, এখানে একটা OH ছিল, এখানে একটা OH ছিল, এবং আমরা জানি এখানে এই এই কার্বনটাতে একটা OH ছিল, এবং এই OH এবং এই H বের হয়ে যাওয়ার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে কি একটা পানি বের হয়ে গেল, এবং অক্সিজেনের মাধ্যমে এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল। সো অক্সিজেনের মাধ্যমে যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল তখন আমরা দেখতেছি কি একটা নিউক্লিওসাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওসাইড যুক্ত হয়ে গেল, কিসের মাধ্যমে, একটা অক্সিজেনের মাধ্যমে। এভাবে দুই দিকেই যুক্ত হয়ে গেল একটা অক্সিজেনের মাধ্যমে। সো ফসফরিক অ্যাসিডটা মূলত কি কাজ করতেছে, 2টা নিউক্লিওসাইডকে যুক্ত করতেছে, আর কোনো কাজ করতেছে না। সো 2টা নিউক্লিওসাইডকে যখন যুক্ত করতেছে আমরা দেখি তো এই ডিটেইল স্ট্রাকচারটা আসলে কি, একটা একটা রাইবোজ সুগারের মধ্যে OH যেটা ছিল, এই ওএইচটা, অর্থাৎ কি এটা অ্যালকোহল গ্রুপ, আমরা জানি ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ। অন্যদিকে ফসফরিক অ্যাসিড একটা অ্যাসিড গ্রুপ এসে
একটা অ্যাসিড গ্রুপের থেকে এইচ এসে একটা অ্যালকোহল গ্রুপের ওএইচ নিয়ে আলটিমেটলি পানিটাকে বের করে এরা একটা অক্সিজেনের দুই হাতের মাধ্যমে, যে অক্সিজেনটা বাকি থাকে এই দুই হাতের মাধ্যমে এদেরকে একে অপরের সঙ্গে যুক্ত করে। তাহলে আমরা জানি, আমরা এখন থেকে মনে রাখতে পারি এবং এই জিনিসটা একটু মাথায় রাখবো অর্গানিক কেমিস্ট্রির এই কনসেপ্টটা, যখনই একটা অ্যাসিড আরেকটা অ্যালকোহলের সঙ্গে অ্যাড হয়, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা অ্যালকোহলের সঙ্গে একটা অ্যাসিড অ্যাড হয়েছে, তখন স্টার ফর্ম হয়, এটাকে বলা হয় স্টার। এবং আমরা দেখি এটাকে কি বলা হচ্ছে, ফসফো স্টার, কারণ কি ফসফরাস আছে, সো এখানের মধ্যে এটাকে কি বলা হয়, ফসফো স্টার। তাহলে আমরা যদি দেখি এখানে একটা ফসফো স্টার ফর্ম হইলো, নিচে আরেকটা ফসফেস্টার দেখতে পাবো আমরা, এখানেও একটা ওএইচ ছিল, নিচে আরেকটা যখন আমরা দেখতেছি নিচে আরেকটা ফসফেস্টার ফর্ম হচ্ছে, এখানে একটা ওএইচ ছিল, এই ওএইচটা বের করে আলটিমেটলি পানিটা যখন বের করে দিচ্ছি আমরা দেখলাম কি এখান থেকে অ্যালকোহল চলে গেল, এখান থেকে অ্যাসিডের এইচ চলে গেল, ফাইনালি এখানের মধ্যে একটা অক্সিজেন দিয়ে দুইটা অ্যাটাচ হয়ে গেল। তাইলে আমরা দেখি তো এখানে একটা স্টার ফর্ম হয়েছে, এখানে একটা স্টার ফর্ম হয়েছে, এদেরকে তাইলে কি বলা যাবে, ডাইফসফোস্টার। তাই বলা হয় ডিএনএ এর মাঝখানে যে বন্ডটা থাকে এটাকে বলা হয় ডাইফসফোস্টার, কারণ কি দুইটা ফসফোস্টার ফর্ম হয়, ডাইফসফোস্টার বন্ডের মাধ্যমে একটার পর একটা ডিএনএ অ্যাটাচ হচ্ছে। ওকে, তাহলে এই অ্যাটাচমেন্টটা দেখলাম এবং নাইট্রোজেন বেস গুলো এখানে রয়ে গেল। এখানের মধ্যে আমাদের এই যে একটা ডিএনএ এর স্ট্র্যান্ড পেলাম, এই স্ট্র্যান্ডটাকে ডাইফসফোস্টার বলতেছি, এবং আমরা দেখলাম এখানে অ্যাডেনিন থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে, সাইটোসিন থাকতে পারে, এভাবে একটার পর একটা নিউক্লিওটাইড ডাইফসফোস্টার বন্ড দিয়ে অ্যাটাচ হওয়ার মাধ্যমে ফাইনালি আমরা এই পলিনিউক্লিওটাইডটা পাচ্ছি। তো ডিএনএ এর এরকম একটা স্ট্র্যান্ড পাওয়ার পরে আমাদের মনে রাখা লাগবে অ্যাডেনিন যেখানেই থাকুক না কেন, অ্যাডেনিন যখনই খোলা থাকবে, অ্যাডেনিন যখনই খোলা থাকবে তখন এ অন্য একটা, অন্য এখানের মধ্যে অবশ্যই নাইট্রোজেন এবং অক্সিজেন খোলা আছে, এরা টানতে থাকে। কাকে টানতে থাকে, কাউন্টার পার্টে যে নাইট্রোজেন বেসটা থাকে, কাউন্টার পার্টে অ্যাডেনিনের কাউন্টার পার্টে কোন নাইট্রোজেন বেসটা থাকে আমরা জানি, সাইটোসিন, না সরি, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন। সো থাইমিন, এখানে থাইমিন ছুটে আসবে। থাইমিন কেন ছুটে আসবে, কারণ আমরা জানি স্ট্রাকচারটা, ডিটেইল স্ট্রাকচারে এই যে অ্যাডেনিনটা যখন খোলা, এই দুইটা জিনিস থাইমিনটাকে টানতেছে, এখানে যে থাইমিনের ও আর এনএইচটা আছে এদেরকে টানতেছে। সো থাইমিনের জন্য মনে রাখা লাগবে অ্যাডেনিনের রেসপন্সে অবশ্যই এখানে কে আসবে, অ্যাডেনিনের রেসপন্সে থাইমিন আসতে শুরু করবে। তো থাইমিন তো একা একা আসতে পারে না, থাইমিন অবশ্যই রাইবোজ সুগারের করে আসে। তো রাইবোজ সুগারের সাথে আমরা যদি দেখতে পাই এখানে ফার্স্ট, ফিফথ কার্বন, এটা আমরা জানি এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, আর এখান থেকে লেজ আকারে ফিফথ, এবং ফিফথের সঙ্গে একটা ফসফরাস দিয়ে আরেকজন নাইট্রোজেন বেজের সঙ্গে অ্যাটাচ হয়। আমরা যদি দেখি এরকম একটা স্ট্রাকচার পাই, আরেকজন নাইট্রোজেন বেজের সঙ্গে অ্যাটাচ হয়, সো আরেকজন নিউক্লিওসাইডের সঙ্গে অ্যাটাচ হয়। তারপর আমরা যদি দেখি এখানে যে থায়ামিনটা আসছে, এই থায়ামিনটা এখানে আলটিমেটলি অ্যাডেনিনের কাছাকাছি আসার সাথে সাথে একটা নাইট্রোজেন বন্ড, একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়ে যাবে, এবং এই দুইটা এদেরকে ধরে রাখবে, এদেরকে ধরে রাখবে। ঠিক তেমনি পরের জনে যদি গুয়ানিন থাকে, গুয়ানিনের কাউন্টার পার্টি কি আসবে, সাইটোসিন আসবে। গুয়ানিনের কাউন্টার পার্টি যখন সাইটোসিন আসে, এদের মধ্যে আমরা জানি তিনটা এজ থাকে, তিনটা এজ, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা থাকবে তিনটা হাইড্রোজেন বন্ড থাকবে, এবং আমরা তিনটা এজ কি দেখছিলাম, এখানের মধ্যে তিনটা এজ থাকবে, এদের মধ্যে তিনটা এজ থাকবে। সো আসলে এখানের মধ্যে কি আসতেছে, মূলত একটা করে যখন থায়ামিন আসতেছে, মূলত এখানে থায়ামিন ট্রাইফসফেট আসতেছে, দুইটা ফসফেট বের হয়ে এদেরকে যোগ করে দিচ্ছে, একটার পর একটা এভাবে যোগ হয়ে ডিএনএটা ফর্ম হচ্ছে। তো আমরা যদি একটু ক্লোজলি খেয়াল করি এখানের মধ্যে স্ট্রাকচারটা, প্রথমে ফিফথ কার্বনটা, একদম ফার্স্ট যে স্ট্রাকচারটা ওদের মধ্যে আমরা যদি দেখি ফিফথ কার্বনটা ফাঁকা, তাই এটাকে বলা হচ্ছে 5' এন্ড। আর এভাবে আগাতে থাকলে আমরা যদি দেখি 3' এন্ড এর সঙ্গে পরের কার্বনের 5' এন্ড একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, এভাবে চলতে চলতে লাস্ট যেটা, লাস্টটা 3' এন্ডটা ফাঁকা থাকে, লাস্টটা 3' এন্ডটা ফাঁকা থাকে, এবং এই স্ট্র্যান্ডটাকে বলা হয় কি, যেহেতু 5'টা ফাঁকা আর 3'টা ফাঁকা, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় 5' টু 3' স্ট্র্যান্ড। অর্থাৎ ডিএনএর যে এই যে সূত্রকটা, এই যে স্ট্র্যান্ডটা, এটাকে কি বলা হচ্ছে 5' টু 3', কারণ কি এদের প্রথম কার্বনটা যেটা দিয়ে শুরু হচ্ছে ওটা হচ্ছে 5', আর যেটা দিয়ে শেষ হচ্ছে, যেটা কারোর সাথে অ্যাটাচ নাই, ওটা হচ্ছে 3', বাকি সবগুলা 3 টু 5 অ্যাটাচ একে অপরের সাথে। অন্যদিকে আমরা যদি দেখি অন্য যে স্ট্র্যান্ডটা, ওটা এন্টি প্যারালালি বসানো হয়েছে। এন্টি প্যারালালি বলতে কি, এটা যেভাবে ছিল তার ঠিক উল্টা ভাবে বসানো হয়েছে। কারণ কি, আমরা জানি নাইট্রোজেন বেস সবসময় 1 নম্বর কার্বনে অ্যাটাচ হয়, 1 নম্বর কার্বনে অ্যাটাচ হয়। সো 1 নম্বর কার্বনে যদি অ্যাটাচ হয়
দুইটাই যদি সেম ভাবে থাকে, এরকম মুখোমুখি এন্টি প্যারালাল না হয়ে যদি এভাবে থাকে, এদের মধ্যে অ্যাডেনিন এবং থায়ামিন কখনো একে অপরের সঙ্গে অ্যাটাচ হবে না, হাইড্রোজেন বন্ড হবে না। কারণ কি, অবশ্যই অ্যাটাচ হতে হলে এদেরকে কি হতে হবে, উল্টা ভাবে বসতে হবে। এটা যেভাবে আছে তার ঠিক উল্টা ভাবে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর আর 1 নম্বর মুখোমুখি হচ্ছে, 1 নম্বর আর 1 নম্বর মুখোমুখি হলে তখনই শুধুমাত্র এদের মধ্যে বন্ড হওয়া সম্ভব। আচ্ছা, তাহলে যখন আমরা উল্টা করছি আমরা দেখি তো এখানের মধ্যে প্রথম যে ফিফথ কার্বনটা, এখানে যে ফিফথ কার্বনটা, সে পরেরটা থার্ড কার্বনের সাথে, আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এখানের সাথে ফার্স্ট কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেজ অ্যাটাচ থাকে, সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, এটার ফিফথ আর এটা থার্ড এর সঙ্গে অ্যাটাচ হয় এবং ফসফেটটা এভাবে অ্যাটাচ হয়ে দুইজনকে অ্যাটাচ করে। তাহলে আমরা যদি দেখি একদম প্রথমটার ক্ষেত্রে থার্ড কার্বন না এটা, হ্যাঁ থার্ড কার্বন, তাহলে থার্ড কার্বনটা খোলা আছে এবং এভাবে যেতে 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 100 বা 200 বা যতটা শেষ হওয়ার পরে ফাইনাল যে টা থাকবে ওটা দেখি তো ফিফথ কার্বন যেটা লেজ আকারে বের হয়েছিল ওটা ফাঁকা আছে। তাহলে মূলত ডিএনএ এর মেইন স্ট্র্যান্ডটাকে আমরা বলি 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, আরেকটা স্ট্র্যান্ড এন্টি প্যারালালি যেটা বসায় ওটাকে বলা হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম স্ট্র্যান্ড, এন্টি প্যারালালি যেটা বসায়। তাহলে আমরা ডিএনএ দুইটা স্ট্র্যান্ড পেলাম, একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, আরেকটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড। সো আমরা বুঝলাম ডিএনএ দুইটা স্ট্র্যান্ড থাকবে, 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ড, 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ড, এবং দুইজনই একে অপরের এন্টি প্যারালালি বসবে, অপোজিটই বসবে, এবং ডিএনএ মূলত হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা বুঝলাম ডিএনএ এর স্ট্রাকচারটা কিভাবে হয়। এখন ডিএনএ এর স্ট্রাকচারটা যদি আমরা ডিটেইলস একটু খেয়াল করি, সবকিছু ঠিক আছে, আমরা বুঝলাম অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিন আসবে, ওকে, কিন্তু ডিএনএ এর একটা জিনিস যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটার ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে একটা করে নেগেটিভ চার্জ বাকি থাকে, একটা করে নেগেটিভ চার্জ বাকি থাকে। অবশ্যই অ্যাসিড মানেই কি নেগেটিভ চার্জ, আমরা যদি HCl দেখি, অ্যাসিড মানে H দিয়ে দেওয়া, তাহলে ক্লোরিন মাইনাস নেগেটিভ চার্জটা বাকি থাকে। ঠিক তেমনি এখানেও H3PO4 এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানের মধ্যে H3টা দিয়ে দিই, তার ফাইনালি PO4 3 মাইনাসটা বাকি থাকে। অর্থাৎ প্রত্যেকটা ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে নেগেটিভ চার্জ গুলো বাকি, প্রত্যেকটা ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা বাকি। সো ডিএনএ ইন জেনারেল কি নেগেটিভ চার্জ, এজন্য এটাকে অ্যাসিড বলা হচ্ছিল। সো নেগেটিভ চার্জ কোনো কিছু আমাদের বডিতে ফ্রিলি থাকতে পারে না, আমাদের এই জিনিসটা একটা, আমাদের বডি ব্যালেন্স পছন্দ করে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা দেখব আমাদের বডিতে যেখানে সোডিয়াম আছে ওখানে ক্লোরিন থাকবে, পজিটিভের সঙ্গে নেগেটিভ থাকে, যেখানে ক্যালসিয়াম আছে ওখানে অবশ্যই কি থাকবে, কার্বনেট থাকবে বা ফসফেট থাকবে, ক্যালসিয়ামের সঙ্গে ফসফেট থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে পজিটিভের সঙ্গে সবসময় নেগেটিভ আসতেছে, পজিটিভের সঙ্গে সবসময় নেগেটিভ আসতেছে, নিউট্রাল একটা কন্ডিশন এটা মেনটেন করে। তাহলে ডিএনএ এর সঙ্গেও অবশ্যই এখানে যেহেতু নেগেটিভ একটা কন্ডিশন আমরা ক্রিয়েট করে ফেলছি দুইটা অ্যাড করার সময়, অবশ্যই এখানে পজিটিভ কিছু আসবে। সো পজিটিভ কি আসে এটা আমাদের বোঝার জন্য একটু করে চলে যেতে হবে এমিনো অ্যাসিডের কাছে। সো ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্রাকচার দেখি, তারপর আমরা যাই পজিটিভ। এই স্ট্রাকচারটা এখানে ডিএনএ বাদেও এক্সট্রা কিছু অংশ দেখতে পাচ্ছি, এটা আরেকটু যদি ক্লিয়ারলি দেখতে চাই, ডিএনএ বাদেও এটা যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, এরকম কতগুলো জিনিস আসতেছে ডিএনএ বাদেও। এই জিনিসগুলো মূলত হচ্ছে প্রোটিন। প্রোটিন, প্রোটিন বলতে এরা হচ্ছে পজিটিভ প্রোটিন। পজিটিভ প্রোটিন বলতে কাকে বোঝায়, পজিটিভ প্রোটিন কি বলে, এগুলো বোঝার জন্য আমাদের এমিনো অ্যাসিড টপিকটা ভালো মতো দেখে আসা লাগবে। তারপরে আমি যদি একটু সংক্ষেপে বলি, এই যে এমিনো অ্যাসিড ওয়ার্ডটা কি মিন করে, এখানে একটা NH2 থাকবে অর্থাৎ এমিনো গ্রুপ থাকবে, আর এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, তাই এখান থেকে নামকরণটা হয় এরকম, এমিনো অ্যাসিড। সো এখান থেকে আমরা মনে রাখতে পারি এমিনো অ্যাসিড, তাহলে এখানে অ্যাসিড থেকে সবসময় এইচটা চলে যায়, আর বেজ, এটা এমিনো গ্রুপ মানেই তো বেজ, তাহলে এই এইচটা তারা নেই, তাহলে ফাইনালি কি তৈরি হয়, CH3+ তৈরি হয়। আচ্ছা, এমন যদি হয় এখানের মধ্যে এমিনো অ্যাসিড গ্রুপের মধ্যে সাধারণত দেখা যায় বাকি দুই হাত, কার্বনের 4টা হাত, বাকি দুই হাতে একটাতে এইচ থাকে আর একটাতে আর গ্রুপ থাকে। আর গ্রুপের মধ্যে, আর গ্রুপ মানে হচ্ছে CH2 এরকম একটা বিশাল চেইন আর কি। সো এই আর গ্রুপের মধ্যে যদি শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড থাকে, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড থাকে, কোনো NH2 না থাকে, তখন এই এইচটা ছেড়ে দিলে পুরো এমিনো অ্যাসিড গ্রুপটা হয়ে যায় নেগেটিভ। আমরা যদি দেখি পুরো এমিনো অ্যাসিড গ্রুপটা হয়ে যায় নেগেটিভ। কারণ কি, এই অক্সিজেনটা ছেড়ে দেওয়ার মাধ্যমে সে নেগেটিভ হয়ে গেল, তখন এটাকে কি বলা হয়, নেগেটিভ কোনো কিছু মানেই আমরা জানি অ্যাসিডিক, তাহলে এটাকে বলা হয় অ্যাসিডিক এমিনো অ্যাসিড। অন্যদিকে এই এমিনো অ্যাসিডে যদি শুধুমাত্র NH2 থাকে, সব জায়গা থেকে শুধুমাত্র যদি NH2 থাকে,
উপরের দুইটার কথা আমি বলতেছি না, উপরের দুইজন একে অপরের সঙ্গে ব্যালেন্সড ওয়েতে আছে, একজন এইচ ছাড়লে অন্যজন নিচ্ছে, একজন নেগেটিভ হলে অন্যজন পজিটিভ হচ্ছে, সো উপরের দুইজন নিয়ে আমাদের চিন্তা নেই। এই হাতে আর যে গ্রুপটা আছে ওখানে যদি NH2 থাকে, সে বাইরে থেকে H প্লাসটা নিয়ে NH3 প্লাস হয়ে যায়, তাহলে টোটাল এমিনো অ্যাসিডটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ এমিনো অ্যাসিড মানেই কি, আমরা জানি পজিটিভ এমিনো অ্যাসিড মানেই হচ্ছে বেসিক এমিনো অ্যাসিড, কারণ কি বেস সব সময় পজিটিভ হয়, NaOH, এটা যদি OH টা বের করে দিই আমরা Na পজিটিভ হবে। সো বেসিক এমিনো অ্যাসিড বা পজিটিভ এমিনো অ্যাসিড মূলত আমাদের বডিতে তিনটা আছে, একটা হচ্ছে হিস্টিডিন, আরেকটা হচ্ছে লাইসিন, আরেকটা হচ্ছে আর্জিনিন। হিস্টিডিন, লাইসিন আর আর্জিনিন। এখন হিস্টিডিন, লাইসিন, আর্জিনিনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে, এইখানের মধ্যে হিস্টিডিন, আর্জিনিন এবং লাইসিন এগুলো এইগুলো মিলে একটা প্রোটিন তৈরি করে, এটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি হিস্টোন প্রোটিনটা হচ্ছে একটা পজিটিভ প্রোটিন। কেন পজিটিভ প্রোটিন? কারণ এখানে হিস্টিডিন, লাইসিন এবং আর্জিনিন আছে বেশি পরিমাণে, এবং এগুলা মূলত হচ্ছে NH3 গ্রুপটা থাকে। আমরা চাইলে গুগল করে এই স্ট্রাকচার গুলো দেখে নিতে পারি। এক্সট্রা NH3 থাকার কারণে এরা পজিটিভ হয়, এবং পজিটিভ এমিনো অ্যাসিড মানেই হিস্টোন প্রোটিন তৈরি করতেছে। এই পজিটিভ জিনিসটা যখন এই ডিএনএ ফসফেটের সঙ্গে, এখানে প্রত্যেকটা অংশে ফসফেট থাকে, আমরা জানি এই স্ট্রাকচারটা আমরা দেখছি, এগুলোর সঙ্গে অ্যাটাচ হতে থাকে, এই যে প্রোটিন গুলো অ্যাটাচ হতে থাকে, এবং অ্যাটাচ হয়ে হয়ে আলটিমেটলি এরকম একটা স্ট্রাকচার ফর্ম করতে থাকে, এবং ফাইনালি যে স্ট্রাকচারটা ফর্ম করে ওটা যদি আমরা দেখি, এভাবে ডিএনএটা প্রোটিনের সঙ্গে এভাবে অ্যাটাচ হতে থাকে, প্যাচ খেতে থাকে, এবং ফাইনালি ক্রোমোজোম তৈরি করে। তাহলে আমরা ক্রোমোজোমটা কিভাবে তৈরি হয় এটা আরেকটু করে খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএর মধ্যে অসংখ্য ফসফেট আছে, এই নেগেটিভটাকে অবশ্যই নিউট্রালাইজ করার জন্য পজিটিভ প্রোটিনের সঙ্গে ডিএনএ পেঁচাতে শুরু করে। ডিএনএ হচ্ছে একটা সুতার মতো, সো সুতা যখন এইটার চারপাশে পেঁচাতে শুরু করে, এই জিনিসটা আমরা যদি ম্যাক্রোস্কোপিক বা বড় করে দেখি, তাহলে দেখতে পাবো এরকম অনেকটা এভাবে পেঁচাতে শুরু করে। এভাবে অনেক অসংখ্য প্রোটিন আসে এবং পেঁচাতে 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 প্রথম, একটু পজ দিই। তাহলে আমরা যেখানে ছিলাম, যে ডিএনএ এর মধ্যে ডিএনএ অসংখ্য নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জটাকে অবশ্যই নিউট্রালাইজ করার জন্য তারা পজিটিভ হিস্টোন প্রোটিনের সঙ্গে পেঁচাতে শুরু করে, এবং এভাবে পেঁচাতে থাকে পেঁচাতে থাকে, পেঁচাতে পেঁচাতে এই যে স্ট্রাকচারটা ফর্ম করে, ফার্স্ট স্ট্রাকচারটা যেটা ফর্ম করে ওটাকে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোম, ওকে। এই নিউক্লিওজোম গুলো আরো পেঁচাতে থাকে, জটিল ভাবে পেঁচাতে থাকে, এবং পেঁচাতে পেঁচাতে ফাইনালি দেখা যায় আরেকটা যে স্ট্রাকচার ফর্ম করে এটাকে বলা হয় ক্রোমাটিন, এবং এই ক্রোমাটিনটা আরো পেঁচাতে থাকে, এবং আরো পেঁচাতে পেঁচাতে যে স্ট্রাকচারটা ফর্ম করে ওটাকে বলা হয় ক্রোমোজোম, এবং ফাইনাল স্ট্রাকচার এই ক্রোমোজোমটাকে আমরা চিনি। আবার যদি এখানে দেখি আমরা, এক্স্যাক্টলি সেম জিনিসটাই দেখাচ্ছে, এই যে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস গুলা, ওকে, এগুলো আলটিমেটলি অসংখ্য নেগেটিভ চার্জ ক্যারি করে, এই নেগেটিভ চার্জ গুলো অবশ্যই পজিটিভ প্রোটিনের সঙ্গে পেঁচাতে থাকে, কারণ নিউট্রালাইজ করতে হবে, এবং আরো পেঁচাতে পেঁচাতে এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ক্রোমাটিন, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। প্রথমে যখন পেজ প্যাচ দিতে শুরু করে প্রাইমারি স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। কারণ কি, এই জোম মানে হচ্ছে কি বডি, সোমা মানে হচ্ছে কি বডি, আর নিউক্লিক অ্যাসিড ক্যারি করতেছে যে সোমাটা, ওটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এরপরে ক্রোমাটিন, এটা ক্রোমাটিন হয়ে গেছে। ক্রোমাটিন কেন? এটা হচ্ছে ক্রোম বা রং ধরে রাখতে পারে। এই নিউক্লিওজোম কিন্তু রং ধরে রাখতে পারে না, এরা খুবই ছোট। এখন এরা প্যাচ খেতে খেতে এমন একটি স্ট্রাকচার ফর্ম করছে, প্রথম ক্রোমাটিন ধরে রাখতে পারে, এবং ফাইনালি ক্রোমাটিন গুলা একত্র হয়ে অনেক প্যাচ দিয়ে ফাইনালি ক্রোমোজোম এমন একটা বডি গঠন করছে যেটা ক্রোম ধরে রাখতে পারে বা রং ধরে রাখতে পারে, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। সো ফাইনালি আমরা দেখতে পেলাম ক্রোমোজোম আর ডিএনএ কি জিনিস। সো আমাদের মনে এই জিনিসটা নিয়ে বেশ কনফিউশন ক্রিয়েট হয়, যে ক্রোমোজোম এবং ডিএনএ দুইজনকেই অনেক সময় বলা হয় জীবনের ভিত্তি, মানে সবগুলো ইনফরমেশনের ভিত্তি। সো এটা কেন বলা হয়? আমরা ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে আসলে কোনো বেসিক পার্থক্য নেই। ডিএনএ হচ্ছে মেইন স্ট্রাকচার যেটার মধ্যে সবগুলো ইনফরমেশন আছে, আর ডিএনএটা একা একা থাকতে পারে না, এটা একটা সুতা, এটা কাউকে পেঁচায়ে থাকে, এটা একটা স্ট্র্যান্ড যেটা কাউকে পেঁচায়ে থাকে। সো যার গায়ে পেঁচাচ্ছে, যে প্রোটিনটার গায়ে পেঁচাচ্ছে, এই প্রোটিন প্লাস ডিএনএ কে বলা হচ্ছে ক্রোমোজোম। সো প্রোটিন প্লাস ডিএনএ যখন তৈরি হয় তখন একে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমরা বুঝতে পারলাম ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই, মূলত ডিএনএ প্লাস প্রোটিন কমপ্লেক্সটাই হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, এবং কোন ধরনের প্রোটিন? বেসিক প্রোটিন। এবার আমাদের নেক্সট অংশ যেটা বুঝতে হবে এখান থেকে, যে
এর সাথে আরেকটা কনসেপ্ট চলে আসে, ওটা হচ্ছে জিন। জিন কি? জিন এবং ডিএনএ। জিন হচ্ছে মূলত ডিএনএ, ডিএনএ কি বলা হয় জিন, জিনকেই বলা হয় ডিএনএ। কিন্তু এখানের মধ্যে তাহলে আলাদা নামকরণের কারণ কি? কারণ ডিএনএ এর মধ্যে আমরা যদি ধরি এটা একটা ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে কোটি কোটি ইনফরমেশন, ধরি ফর এক্সাম্পল এখানে আমার চোখের রঙের ইনফরমেশন, ধরি এখানে আমার চোখের ইনফরমেশন, ধরি এখানে আমার নাকটা চ্যাপ্টা হবে না বোচা হবে, ওটার ইনফরমেশন, ধরি এখানে কান, কানটা কিরকম হবে, কয়টা পেচ থাকবে কানের মধ্যে, ওটার ইনফরমেশন, ধরি এটা চুলের রঙের ইনফরমেশন। এরকম একটা ডিএনএ এর মধ্যে হাজার হাজার ইনফরমেশনের কোড আছে, এবং প্রত্যেকটা ইনফরমেশন এরিয়াকে বলা হয় জিন। যেমন এটাকে বলা হবে চোখের জিন, এটাকে বলা হবে নাকের জিন, এটাকে বলা হবে কানের জিন, এটাকে বলা হবে চুলের জিন। এভাবে প্রত্যেকটা অংশর আলাদা আলাদা নামকরণ আছে। তাহলে আমরা বলতে পারি জিন হচ্ছে, ডিএনএ হচ্ছে মূলত মাল্টিপল জিনের সমাহার, অর্থাৎ টোটাল ইনফরমেশনটা। আর প্রত্যেকটা পার্টিকুলার, একটা পার্টিকুলার যদি বলি চোখের ইনফরমেশনটা যেখানে আছে ওটাকে বলা হবে চোখের জিন। এরকম চোখের জিন, নাকের জিন, সবগুলো ইনফরমেশন মিলে ডিএনএ। আর ডিএনএ এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটাকে বলা হয় লোকাস। ডিএনএ এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেখানে পার্টিকুলার একটা ইনফরমেশনের কথা বলতেছি, ওই পার্টিকুলার ইনফরমেশনটাকে বলা হয় জিন। তাহলে জিন হচ্ছে সবচেয়ে ছোট এককটা যেটা পার্টিকুলার ইনফরমেশনকে বলা হয়। সবগুলো ইনফরমেশন একত্রে বলা হয় ডিএনএ। আর ডিএনএটা যখন প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হয় ওটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে তিনটার মধ্যে আসলে বেসিক কোনো ডিফারেন্স নাই, সবগুলো ইনফরমেশন, কিন্তু ফাইনাল স্ট্রাকচার ক্রোমোজোমটা মূলত বলা হয় হচ্ছে কেরিয়ার, ডিএনএ এর কেরিয়ার। ডিএনএ এর কেরিয়ার হচ্ছে ক্রোমোজোম, আর ডিএনএ এর ছোট অংশটা হচ্ছে জিন। তাহলে ডিএনএটা আমরা মাথায় রাখবো, এটাই হচ্ছে মেইনলি ইনফরমেশন সোর্স। সো আমরা যদি ডিএনএটা বুঝতে পারি, এরপর আরএনএটা নেক্সট অংশে আমরা বুঝে ফেলবো। আরএনএটা খুবই সহজ, ডিএনএ এর স্ট্রাকচারটা তাহলে আমরা বুঝতে পারলাম। ইন জেনারেল আমরা যদি বলি ডিএনএটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, এখানে দুইটা স্ট্র্যান্ড আছে, 5 প্রাইম স্ট্র্যান্ড, 3 প্রাইম স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডটা একে অপরের সঙ্গে অ্যাটাচ থাকে 3 প্রাইম টু 5 প্রাইমে, যে ফসফরিক গ্রুপটা থাকে ওটার মাধ্যমে। পলিনিউক্লিওটাইড আলটিমেটলি ডিএনএ নামে পরিচিত। এবং এই ডিএনএ গুলা পজিটিভ প্রোটিনের সঙ্গে অ্যাটাচ থাকে, কারণ কি ডিএনএ মূলত ফসফরিক অ্যাসিড গ্রুপটার কারণে নেগেটিভ আকারে থাকে, তাই এটা পজিটিভ কারোর সঙ্গে নিউট্রালাইজড হতে চায়। এবং এই নিউট্রালাইজ স্ট্রাকচারটা প্রোটিনের সঙ্গে যে হাইলি কনডেন্সড যে স্ট্রাকচারটা ওটাকেই বলা হয় ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটাই মূলত আমাদের বংশগতির ভিত্তি। তাহলে আমরা বুঝতে পারলাম এই ডিএনএ এর স্ট্রাকচারটা, ডিটেইলড স্ট্রাকচারটা কিরকম হয়। সালামু আলাইকুম।